ক্যান্সার ভ্যাকসিন কত রকমের? একটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন, একটা হলো প্রিভেন্টিভ ভ্যাকসিন। এবার ক্যান্সার ভ্যাকসিনও দুরকম হতে পারে। হেপাটাইটিস বি ভ্যাকসিন কিভাবে লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে? আমরা নিজেরাই প্রত্যেকে ছোটোবেলাতে প্রত্যেকে নিয়েছি। যদি সেই ভ্যাকসিন দিয়ে যদি আমরা ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি, দেখা গেছে যে এই এইচপিভি ভ্যাকসিন সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে কিভাবে কাজ করে? এইচপিভি ভ্যাকসিনটা এখন হয়তো একটা হট টপিক এবং একটা ডিবেটেরও টপিক হয়ে গেছে। কেউ কেউ বলছে এটা গভর্নমেন্ট একটা প্রোপাগান্ডা। ইন্ডিয়াতে কন্ট্রাডিক্টরি কি হচ্ছে, প্রতি 9 মিনিটে একজন মহিলা সার্ভাইকাল ক্যান্সারের জন্য মারা যাচ্ছে। ক্যান্সার ভ্যাকসিন কি যে কোনো মানুষ নিতে পারে? সেটা তো ধরুন অনেক হচ্ছে ভ্যাকসিনের জন্য ক্যান্সার বেড়ে যাচ্ছে, তো এগুলো একদমই মিথ। রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন আদৌ কি এটার অস্তিত্ব রয়েছে? আমরা নিশ্চিত যে সেটা আসবে। ক্যান্সার ভ্যাকসিন এই কথাটা শুনলে অনেকের মনেই হাজারো প্রশ্ন ভিড় করে আসে। ভ্যাকসিন দিয়ে কি ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, নাকি ক্যান্সার হলে ভ্যাকসিনের মাধ্যমে ক্যান্সারকে নির্মূল করা সম্ভব? এই প্রশ্নগুলো আপনাদের মনেও কখনো না কখনো এসেছে। তাহলে আসল সত্যিটা কি? ক্যান্সার প্রতিরোধ করার জন্য কোন কোন ভ্যাকসিন আপনি নিতে পারেন বা নেওয়া উচিত, এবং ক্যান্সার রোগীদের জন্য কি কোনো ভ্যাকসিন রয়েছে যেটা ক্যান্সারকে নির্মূল করতে সত্যিই সাহায্য করে? আজকের পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার ঢাকুরিয়ার বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন পাল, ক্যান্সার স্পেশালিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সাগ্নিক রয়, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পারমিতা রয়, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আপনারা যারা এই পর্বটি দেখছেন তাদের মনে জানি অনেকগুলো প্রশ্ন আছে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আজকের পর্বে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, শুরুতে একটু জানবো যে ক্যান্সার ভ্যাকসিন কত রকমের, মানে ক্যান্সার ভ্যাকসিন বলতে কি বোঝায়? এটা না খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আমরা প্রায় রোজই কেউ না কেউ এই প্রশ্নটা করছে। ভ্যাকসিন দু রকমের হয়, একটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন, একটা হলো প্রিভেন্টিভ ভ্যাকসিন। এবার ক্যান্সার ভ্যাকসিনও দু রকম হতে পারে, একটা থেরাপিউটিক ভ্যাকসিন আর একটা প্রিভেন্টিভ। আমরা ভ্যাকসিন বলতে সাধারণত বুঝি যে এমন একটা ওষুধ যেটা দিলে পরে সেই অসুখটা হবে না, এটাকে বলে প্রিভেন্টিভ ভ্যাকসিন। যেমন ধরুন আপনি চিকেন পক্সের ভ্যাকসিন দিলেন, মিজলসের ভ্যাকসিন দিলেন, টিবির ভ্যাকসিন দিলেন, এটাই মানুষের ধারণা। তো থেরাপিউটিক ভ্যাকসিনটা কিন্তু এই জিনিসটা নয়। থেরাপিউটিক ভ্যাকসিন এক ধরনের ইমিউনোথেরাপি, মানে শরীরের ইমিউন সিস্টেম রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা জাগ্রত হচ্ছে না, ক্যান্সার সেলের এগেনস্টে জাগ্রত হচ্ছে না, বা সেটা জেগে উঠে ক্যান্সার সেলগুলোকে মেরে দিতে পারছে না। তাহলে আমি কি করতে পারি? আমি ওই ক্যান্সার সেল থেকে একটু টিস্যু নিয়ে সেটা ল্যাবরেটরিতে যদি আমি এমনভাবে তৈরি করতে পারি যে তার অ্যান্টিজেনিসিটিটা থাকবে। অ্যান্টিজেনিসিটি মানে এমন একটা পদার্থ যেটা শরীরে ঢুকলে অ্যালার্ম বেজে উঠবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জেগে উঠে তাকে মেরে দেবে। তো যদি আমি সেই জিনিসটা বানাতে পারি, বানিয়ে আবার শরীরে প্রবেশ করিয়ে দিতে পারি, তাহলে সেই ক্যান্সার সেলটাকে সেই শরীরের ইমিউনিটি মেরে দেবে। এটা হলো ক্যান্সার ভ্যাকসিন, যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে এবং যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রিভেন্টিভ ভ্যাকসিন হলো, ক্যান্সার কিন্তু কোনো একটা অসুখ নয়। অনেকেই জিজ্ঞেস করেন ভ্যাকসিন কবে বেরোবে যাতে ক্যান্সার হবে না, সেটা নয়। ক্যান্সার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সার বিভিন্ন রকমের, এবং একই অঙ্গের বহু রকমের ক্যান্সার হতে পারে। প্রিভেন্টিভ ভ্যাকসিন হলো, আমরা যদি জানি যে কোনো একটা স্পেসিফিক এজেন্ট দিয়ে কোনো একটা ক্যান্সার হচ্ছে, তাহলে আমরা যদি তার এগেনস্টে ভ্যাকসিন দিতে পারি যাতে সেই ইনফেকশনটা না হয়, তাহলে সেটা প্রিভেন্টিভ ভ্যাকসিন। যেমন ক্যান্সারের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে কিছু ক্যান্সার হয়, তার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া যেতে পারে। বা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কিছু লিভারের ক্যান্সার হয়, তার এগেনস্টে ভ্যাকসিন দেওয়া যেতে পারে যাতে এই ইনফেকশনগুলো না হয়। স্যার, একটু জানবো যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কিভাবে লিভার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে? দেখুন, আমাদের দেশে বা বিদেশে যদি দেখি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই দুটি যাদের হয় তাদের ক্ষেত্রে লিভার ক্যান্সার হওয়ার কারণ অনেক বেড়ে যায়। মাথায় রাখতে হবে, এই দুটি শুধুমাত্র লিভার ক্যান্সার হওয়ার কারণ নয়, আরও অনেক কারণ রয়েছে যার থেকে হয়, কিন্তু এই দুটি তাদের মধ্যে অন্যতম।
আমরা সবাই জানি যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় এবং আমরা নিজেরাই প্রত্যেকে ছোটোবেলাতে প্রত্যেকে নিয়েছি। যদি সেই ভ্যাকসিন দিয়ে যদি আমরা ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি, দেখা গেছে যে আপনার লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। তার মানে এই নয় যে এটা কখনোই হবে না। অন্যান্য ভ্যাকসিনের মতন সাকসেস রেট এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসেনি। তবু বলবো, এবং যেমন হেপাটাইটিস সি, তার সেই অর্থে কোনো রকম ভ্যাকসিন আমাদের কাছে নেই। মেনলি হেপাটাইটিস বি ভ্যাকসিন রয়েছে। আবার অন দ্য কন্ট্রারি, হেপাটাইটিস সি হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা মেবি আফটার 20-30 ইয়ার্স পরে বেশি থাকে রাদার দ্যান হেপাটাইটিস বি। সুতরাং হেপাটাইটিস ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত, কিন্তু তার সাথে সাথে সতর্কও থাকতে হবে। এটার শুধুমাত্র হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে আমি নিশ্চিন্ত থাকলাম, এটা না হলেও এটা হতে হবে না। আচ্ছা ম্যাডাম, একটু বলুন যে এইচপিভি ভ্যাকসিন আমরা সকলেই জানি সরকারের থেকেও দেওয়া হচ্ছে, এই এইচপিভি ভ্যাকসিন সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে কিভাবে কাজ করে বা কতটা সাহায্য করে? এইচপিভি ভ্যাকসিনটা এখন হয়তো একটা হট টপিক এবং একটা ডিবেটেরও টপিক হয়ে গেছে। কেউ কেউ বলছে এটা গভর্নমেন্ট একটা প্রোপাগান্ডা, ঠিক আছে। তো বাট এটা তৈরি হয়েছে কবে থেকে? প্রায় 2000 সাল থেকেই হচ্ছে, 2008 থেকে এটা ক্লিনিক্যালি মানে দেয়া হচ্ছে। এবং এই এইচপিভি ভ্যাকসিনের দৌলতে অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএসএতে সার্ভাইকাল ক্যান্সারের রেট কিন্তু হু করে কমে গেছে। বিশেষ করে ইয়াং ফিমেলদের মধ্যে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটাও প্রায় নির্মূলই হয়ে গেছে। অথচ ইন্ডিয়াতে কন্ট্রাডিক্টরি কি হচ্ছে, প্রতি 9 মিনিটে একজন মহিলা সার্ভাইকাল ক্যান্সারের জন্য মারা যাচ্ছে। আর সেখানেই এখন তাহলে রোল আসছে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনে। সার্ভাইকাল ক্যান্সারের যদি অন্যতম মানে মেন কজ 97-99% ক্ষেত্রেই মেন কজ হলো এইচপিভি ভাইরাস। তো সার্ভাইকাল ক্যান্সারের কজ এখন ইভেন WHO লিখে দিয়েছে যে ভ্যাকসিন ডেফিসিয়েন্সি। মানে ওটা একটা কজ হয়ে গেছে, উল্টোভাবে দেখানো হচ্ছে যারা ভ্যাকসিন নিচ্ছে না তাদের মধ্যেই এটা হচ্ছে। তো ইন্ডিয়াতে তাহলে ভ্যাকসিনেশন কতজনের হচ্ছে? আগে যা ডেটা ছিল <2%, যেখানে মানে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা বডি বলছে কতজনের হওয়া উচিত, 90% অ্যাডোলেসেন্ট গার্লের মধ্যে ভ্যাকসিনেশন হওয়া উচিত, সেখানে আমরা <2%। তো এতটা গ্যাপ আছে, ঠিক আছে। তো যদি সহজ করে বলি যে এইচপিভি ভাইরাস মানে সার্ভাইকাল ক্যান্সারটা কি সেটাই অনেকে বোঝেন না, যে কারণ এটা চোখে দেখা যায় না, বুঝতে পারি না কোথায় কি। গাইনোকোলজিক্যাল ক্যান্সার মানেই সার্ভাইকাল ক্যান্সার। অনেকে বলে যে একটা ওভারিতে সিস্ট হয়েছে, আমাকে একটা ভ্যাকসিন দিয়ে দিন কমে, মানে তার জন্য যাতে ওভারিতে ক্যান্সার না হয়। তো সার্ভাইকাল ক্যান্সার হলো জরায়ুর মুখের ক্যান্সার, সেটাতে তো তার প্রিভেনশনের জন্যই হলো এই এইচপিভি ভ্যাকসিন। এইচপিভি ভ্যাকসিন কত রকমের হতে পারে? মূলত 4 প্রকার হয়। ইন্ডিয়াতে যেটা বেশি কমন দেখা যায় গার্ডাসিল 4, গার্ডাসিল 9, এগুলো ইউএস মেড, যেগুলো ইন্ডিয়াতে একই কম্পোজিশনে কিন্তু পাওয়া যায়, এমন নয় যে বায়োসিমিলার। এবং ইন্ডিয়াতেও কিন্তু পুনে সেরাম ইনস্টিটিউটে একটা তৈরি হয়েছিল সার্ভাভ্যাক, দ্যাট ইজ অলসো এখানে এখন একটাও পাওয়া যাচ্ছে। তো গভর্নমেন্ট থেকে কাদের জন্য দেওয়া হচ্ছে? সেটা 14 থেকে 15 বছরের যারা অ্যাডোলেসেন্ট ফিমেল, শুধু ওই এজ গ্রুপটাকেই দেওয়া হচ্ছে। এবং কি দেওয়া হচ্ছে? গার্ডাসিল 4 ভ্যাকসিন, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ইউএস মেডি, সেম কম্পোজিশনই দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো 14 থেকে 15 বছরের মেয়েরা ছাড়া কি বাকিরা নিতে পারবে না? তো এজ গ্রুপ বাকিরাও নিতে পারবে। সেটা কি বলছে, 9 থেকে 14 বছরের যারা মহিলা মানে অ্যাডোলেসেন্ট ফিমেল, তাদের হলো মেন টার্গেট গ্রুপ। তারপরে 15 থেকে 26 বছর বয়সের ফিমেলরাও নিতে পারে, এবং 26 বছরের পরে আপ টু দ্য এজ অফ 45 ইয়ার্স পর্যন্তও নিতে পারে। যত কম এজে নেবে তার এফিকেসিটা তত ভালো হবে, ক্যান্সারের বিরুদ্ধে তার প্রিভেনশন পাওয়ারটা তত বেশি হবে। আর একটা মেন ডাউট থাকে যে গার্ডাসিল 4 এবং গার্ডাসিল 9 কোনটা বেটার, অনেকে এসে জিজ্ঞাসা করে। এবং মেনলি কেন জিজ্ঞাসা করে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যারা 15 বছরের বেশি বয়স তাদেরকে কি করতে হচ্ছে, নিজেকে টাকা দিয়ে কিনতে হচ্ছে, এখনও গভর্নমেন্ট প্রোটোকলে চালু হয়নি। তো কস্ট একটা ফ্যাক্টর চলে আসে, গার্ডাসিল 4-এর থেকে গার্ডাসিল 9-এর কস্টটা অনেকটাই বেশি। কিন্তু যদি স্টাডি থেকে দেখা যায় এফিকেসি কিন্তু মানে দুটোরই এফেক্টিভনেস মোটামুটি সেম। 10 থেকে 15 বছরের স্টাডি আছে, দুটোই প্রায় সেম এফেক্টিভ, খুব একটা তফাৎ নেই। কিন্তু অবশ্যই এখনই কিছু বলা যায় না, হয়তো 5 বছর পরে গিয়ে দেখা যেতে পারে স্টাডির মাধ্যমে বলা গেল যে গার্ডাসিল 9টা হয়তো একটু বেটার, কিন্তু এখনও কিছু প্রুফ তেমন হয়নি। আর একটা যেটা মিথ আছে, যেটা বলবো যে অনেকেই বলে যে এইচপিভি ভ্যাকসিন হলে ইনফার্টিলিটি, মানে এটা তো কোনো কারণই নেই, ঠিক আছে। ওটা ভ্যাকসিনের কার্যকারিতা সম্পূর্ণ অন্যভাবে, তার সাথে ইনফার্টিলিটির কোনো সম্পর্ক নেই। আর যেটা ওটাই যে ভ্যাকসিনের সাইড এফেক্ট,
আগে যখন প্রথম ভ্যাকসিন বেরোলো তখন বললো যে মানে যখন ডক্টর জেনার যখন ভ্যাকসিন প্রথম বেরোলো যে মাথায় শিং গজাচ্ছে মানুষের, তো সেইটা এরকম হয় না। তো সেম জিনিসই সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দিচ্ছে বলে ক্যান্সার পরবর্তীকালে অনেক হচ্ছে ভ্যাকসিনের জন্য ক্যান্সার বেড়ে যাচ্ছে, তো এগুলো একদমই মিথ, এগুলো কখনোই ঠিক নয়। এটা শুধু তো আর এখানে হচ্ছে না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড চলছে এবং একটা সেম প্রোটোকলই এখানে ফলো হচ্ছে। তো যারা এজ গ্রুপের মধ্যে পড়ে এবং যারা গভর্নমেন্ট প্রোটোকল মানে 14 থেকে 15 বছরের অ্যাডোলেসেন্ট গার্লদের বলবো যে গভর্নমেন্ট প্রোটোকল থেকে নিন, এবং যারা 15 থেকে 45 বছর তারা গাইনি অঙ্কোলজিস্ট কিংবা অ্যাটলিস্ট গাইনোকোলজিস্টের কাছে পরামর্শ নিয়ে নিজেরা ভ্যাকসিনেটেড হন। একেবারেই। স্যার একটু জানবো যে ক্যান্সার ভ্যাকসিন কি যে কোনো মানুষ নিতে পারে, নাকি তার আগে কোনো বিশেষ শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন থাকে? মানে যেটা প্রিভেন্টিভ ভ্যাকসিন, সেটা তো ধরুন মাত্র 1-2 ক্যান্সারের ক্ষেত্রেই আমাদের রয়েছে এবং তাদের টার্গেট পপুলেশন রয়েছে। এইচপিভি ভ্যাকসিনের ক্ষেত্রে আমার আগে কোনো পরীক্ষা করতে হবে এমনি কোনো ব্যাপার নেই। এইচপিভি ভাইরাসটা যাতে ইনফেকশন না হয় সেটা প্রিভেন্ট করে। এইচপিভি ভাইরাস ইনফেকশন মহিলাদের হয়, একবার হলে সেটা সারা জীবন রয়ে যায় এবং যেটা কন্টিনিউয়াস একটা মানে ইরিটেশন বলাটা ঠিক না, মানে ক্রমাগত একটা আঘাতের ফলে ক্যান্সার তৈরি করে এবং এটা সাধারণত সেক্সুয়াল কন্ট্যাক্ট বা যৌন মিলনের পুরুষদের থেকে বাহিত হয়ে মহিলাদের মধ্যে যায়। তো কাজেই এই এইচপিভি ভাইরাসটা ভ্যাকসিনটা আমরা দিতে পারি এবং তার জন্য আলাদা কোনো পরীক্ষা নিরীক্ষা করার কিছু প্রয়োজন নেই। আরেকটা জিনিস, এইচপিভি ভাইরাসটা শুধু সার্ভাইকাল ক্যান্সার না, আরও কয়েকটা ক্যান্সার প্রিভেন্ট করে, যেমন অ্যানাল ক্যানালের ক্যান্সার, পেনাইল ক্যান্সার বা পুরুষদের যৌনাঙ্গের ক্যান্সার এবং মুখের গলার কিছু ক্যান্সারও প্রিভেন্ট করে। তাই অনেকেই জিজ্ঞেস করেন যে ছেলেদেরও কি দেওয়া যাবে? অবশ্যই ছেলেদের দেওয়া যায় ভ্যাকসিন। গভর্নমেন্ট থেকে সেরকম কোনো প্রোগ্রাম নেওয়া হয়নি। অবভিয়াসলি গভর্নমেন্ট প্রোগ্রাম অনেক কস্ট এফেক্টিভনেস সেসব বিচার করে করতে হয়। তবে ওই প্রোপাগান্ডা যেটা ডক্টর পারমিতা বলল যে সেটার মধ্যে যাওয়া উচিত নয়, এটা একটা ভালো উদ্যোগ এবং এটা আমাদের স্বাগত জানানো উচিত এবং সবার উচিত এগিয়ে এসে এই ভ্যাকসিনটা নেওয়া। থেরাপিউটিক ক্যান্সার ভ্যাকসিন কি পরবর্তীতে কেমোথেরাপির বিকল্প হয়ে উঠতে পারে? কেমোথেরাপির বিকল্প হয়ে উঠবে কিনা সেটা সময় বলতে পারে, তার কারণ তার পরীক্ষা নিরীক্ষাগুলো এখনও খুব প্রাথমিক স্টেজে রয়েছে। দেখুন, আমরা না নিত্য নতুন সারা পৃথিবী জুড়ে অনেক ধরনের ওষুধ, অনেক ধরনের ইমিউনোথেরাপির ওষুধ, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তার বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই যখন ল্যাবরেটরির বাইরে মানুষের শরীরে করা হয় সেটা অনেক সময় সফল হয় না। কাজে আমরা ওয়েট করছি যে সাফল্য সম্পর্কে। সেটা বিকল্প হয়ে উঠবে কিনা বলা মুশকিল, কিন্তু এটা বলতে পারি যে সাহায্যকারী বা কমপ্লিমেন্টারি কেমোথেরাপির সাথে, অপারেশনের সাথে, রেডিয়েশনের সাথে সেটা তো অবশ্যই হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা থেকে আমরাও সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে রয়েছি। মানে সব ক্যান্সার রোগী কি ভবিষ্যতে ভ্যাকসিন থেরাপি পাবে? সেটা ডিপেন্ড করছে। তার কারণ ধরুন অনেক সময় অনেক ওষুধ আবিষ্কার হয়েছে যেটা ভাবা হয়েছিল, যেমন ধরুন অনেক ইমিউনোথেরাপি ওষুধ আবিষ্কার হয়েছে এবং ভাবা হয়েছিল বুঝি সেটা সব ক্যান্সারেই কার্যকরী হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা লাং ক্যান্সারে যত ভালো কার্যকরী হচ্ছে সেটা স্টমাক ক্যান্সারে বা গলব্লাডার ক্যান্সারে তত কার্যকরী হচ্ছে না। কাজেই মানুষের শরীর খুব কমপ্লেক্স ব্যাপার এবং মানুষের শরীরের ওপর পরীক্ষা করার পরে যদি আমরা প্রমাণ পাই তবেই আমরা স্বীকার করি যে হ্যাঁ এই ওষুধটা বা এই ট্রিটমেন্টটা কার্যকরী। সেটা প্রমাণ সাপেক্ষ এবং সেটাকে আমরা র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল বলি, মানে তার একটা কন্ট্রোল থাকবে যেটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের সাথে দুটোকে তুলনামূলক পরীক্ষা করে যদি প্রমাণিত হয় তবেই আমরা বলতে পারবো। এখনও সেই রকম পরীক্ষা নিরীক্ষার কোনো তথ্য আমাদের হাতে আসেনি, তাই এই মুহূর্তে মন্তব্য করা উচিত নয়। একেবারেই। স্যার একটু আপনি বলুন যে রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন খুব খবরের শিরোনামে চলে আসে এবং বহু মানুষ বিশ্বাস করতে শুরু করেন এবং কিছুটা ভরসা আশার চোখেও দেখতে শুরু করেন যে ক্যান্সারের ভ্যাকসিন তাহলে অবশেষে চলে এলো, ক্যান্সার হলে আর কোনো চিন্তা থাকবে না। এই এটা কোন জায়গায় দাঁড়িয়ে? আদৌ কি এটার অস্তিত্ব রয়েছে বা এটা কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে? দেখুন, যে কোনো ওষুধ ডেভেলপমেন্ট যখন হয় তার অনেকগুলো ধাপ থাকে। প্রথমে সেটা অ্যানিমেলের ওপরে প্রয়োগ করা হয়, অ্যানিমেলে যখন কিছুটা সাকসেস দেখা যায় তারপরে হিউম্যানের ওপর টেস্টেরও বেশ কয়েকটা ড্রাগ ডেভেলপমেন্টের স্টেজ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2 করে। কিছু প্রথমে অসুস্থ মানুষের ওপরে, টার্মিনাল পেশেন্টের ওপর দেওয়া হয়, তারপরে কিছু ক্ষেত্রে সুস্থ মানুষের ওপর দেওয়া হয়, তারপরে সুস্থ এবং অসুস্থ দেখা হয়, তারপরে সেটা মার্কেটে আসে। মার্কেটে আসার আগে তাকে বেশ কিছু ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়, সেইগুলোর পরে আমরা বুঝতে পারি সেটা কার্যকরী কিনা।
একটু আগে প্রোপাগান্ডার কথা হচ্ছিল, আর এখনকার তো ব্রেকিং নিউজের যুগ। ব্রেকিং নিউজ যে কোনো চ্যানেল, গুগল আছে, অধিকাংশ খবর হয় মোবাইলে। খবর দেখে আচ্ছা ওখানে একটা এই জার্নালে একটা পেপার বেরিয়েছে, চলো আজকে ব্রেকিং নিউজে চালিত। কিছুদিন আগে অবধি একটি ওষুধ আছে যেটা রেকটাল ক্যান্সারে হঠাৎ করে খুব হাইপ পেতে শুরু করলো যে রেকটাল ক্যান্সার পুরো নির্মূল হয়ে যাবে। আমরা চাই ক্যান্সারগুলো নির্মূল হোক, কারণ আমরাও এই সমাজেরই অংশ। আমরা চাই না যে ক্যান্সার নির্মূল না হোক, কিন্তু মিথ আর ফ্যাক্টটাকে বুঝতে হবে। রাশিয়ান একটা যখন ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পরিশ্রম, ধাপে ধাপে তার মধ্যে দিয়ে গিয়ে সেই জিনিসটা হয়। নিশ্চয়ই। একটা 20-30 বছর 40 বছর পর্যন্ত হয়তো সেই টেস্টগুলো করা হয়, তারপরে গিয়ে একটা ভ্যাকসিন আসে। রাশিয়া কিছু একটা ভ্যাকসিন কিছু একটা স্টেজ প্রাথমিক পর্যায়ে সেটা আবিষ্কার করেছেন, সেটা টেস্ট হচ্ছে। এখনও অনেক পথ চলা বাকি আছে। সেই পথ চলে মানুষের ওপরে প্রয়োগ করে যদি সেটা সাকসেস পায়, তার থেকে আমরা অ্যাজ এ সমাজের একটা অংশ হিসেবে আমরা সব থেকে বেশি খুশি হব। কিন্তু এই মুহূর্তে তার এখনও বেশ কিছুদিন দেরি আছে। যে রাশিয়ান ভ্যাকসিনটার কথা বলা হয়েছে সেটা মেনলি প্যানক্রিয়াটিক ক্যান্সারের ওপর। আমরা জানি প্যানক্রিয়াটিক ক্যান্সার কতটা ডেভাস্টেটিং একটা ক্যান্সার। ইভেন আফটার অনেক চেষ্টার পরে অনেক ক্ষেত্রেই আমরা অসফল হই। সেই রকম একটা ভ্যাকসিন যদি, এটা কিন্তু মাথায় রাখতে হবে সব ক্যান্সারের জন্য আসেনি, এটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্যই মেনলি ট্রায়াল বা চেষ্টাগুলো হচ্ছে। যাই হোক, সেটার জন্যও যদি হয়, সেটা আসতে এখনও বেশ কিছু বছর সময় লাগবে। অবশ্যই আমরা জানি, আমরা নিশ্চিত যে সেটা আসবে, এক্ষুনি আসেনি। এবং অনেকেই বলেন স্যার এটা কি বাইরে পাওয়া যায়, আমরা কি তাহলে যত টাকা লাগুক আমি নিয়ে আসবো? এটা কি পেশেন্ট আশা করতে চায় না? একজন পেশেন্ট যখন ক্যান্সার মানে বেশ শেষ পর্যায়ে এসছেন, তখন মানুষ এটাই আশাতেই থাকেন। কিন্তু মাথায় রাখতে হবে বৃথা আসাটাও একটা অন্যায়। এইরকমভাবে হাইপ তুলে যদি আসে, সেইগুলো জার্নালে আগে আসবে, জার্নালে থেকে সেই ডাক্তারবাবুরা যারা ট্রিটমেন্ট করছেন তাদের কাছে আসবে, তারপরে সেটা ব্যাপকভাবে প্রচার পাবে। যদি সেরকম কোনো দিন আসে, অবশ্যই আমরা অ্যাপ্লাই করব। শুধু ক্যান্সার ভ্যাকসিন নয়, এরকম লাখ লাখ ওষুধের ট্রায়াল এবং পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বিভিন্ন ল্যাবে, ল্যাবরেটরিতে মানুষ করে চলেছেন, এবং তার ফলে ভালো ভালো ওষুধ, ভালো ভালো ট্রিটমেন্ট কিন্তু নিত্য নতুন আমরা পাচ্ছি। কাজে আশাটা শুধুমাত্র যেটা নিয়ে প্রচার হচ্ছে তাই নয়, হয়তো আজকে রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন নিয়ে প্রচার হচ্ছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, আমি এই ব্যাপারে একদম মানে নিশ্চিত যে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ল্যাবে হাজার হাজার লাখ লাখ মানুষ ক্যান্সারের নতুন নতুন ওষুধ বা ট্রিটমেন্ট আবিষ্কার করার কাজে তারা ব্যাপৃত আছেন। এবং তার মধ্যে থেকে কিছু না কিছু ওষুধ যেটা রোজ আমাদের আসছে এবং আসবেও, গত 10 বছরে ক্যান্সার ট্রিটমেন্ট পুরো পরিবর্তন হয়ে গেছে এবং আরও আসবেও, যাতে আমরা ক্যান্সারকে সম্পূর্ণ নির্মূল করতে পারবো। ঠিক, একেবারেই এই আশা এবং প্রত্যাশা তো আমাদের থাকবেই। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন যে ক্যান্সার প্রতিরোধী ভ্যাকসিন এবং ক্যান্সার হলে সেক্ষেত্রে কী ধরনের থেরাপিউটিক ভ্যাকসিন, পার্সোনালাইজড ভ্যাকসিন কী করে ব্যবহার করা হয়, এবং যে রাশিয়ান ভ্যাকসিনের কথা বলা হচ্ছে সেটা কোন স্তরে দাঁড়িয়ে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের পর্বে আপনারা পেয়েছেন। মনে রাখবেন, ক্যান্সার প্রতিরোধ করতে গেলে, ক্যান্সারের হাত থেকে বাঁচতে গেলে আপনার হাতে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু স্ক্রিনিং। সঠিক সময় স্ক্রিনিং করুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।